হ্যাঁ, তো অলরেডি মনে করো যে আমরা সম্পূর্ণ একটা সার্কিট একটা ডিজাইন করতে ভিএলএসআই ডিজাইন সার্কিট ডিজাইন করতে পারছি। ওকে, তো ডিজাইন করাটাই কি সবকিছু? এখন দেখো যে তোমাদের যদি মনে করো যে মানে আমরা যখন নর্মাল সার্কিট ডিজাইন করতাম, তোমার মনে করো যে আলেকজান্ডার যেরকম করেছো তোমরা, যে ওহমস ল অথবা কারশফস ল বা এরকম অনেক ধরনের ল বা রুল পড়েছো না? তারপরে এটাও দেখেছো যে হ্যাঁ একটা সার্কিট এলিমেন্টের কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, তারপরে ইন্ডাকটেন্স থাকতে পারে, তার মধ্যে ক্যাপাসিটেন্স থাকতে পারে, তাই না? নর্মাল সার্কিট জাস্ট খালি ইভেন তুমি মনে করো যে ট্রান্সফরমারের মেথড যখন করেছো উইন্ডিং, সেখানে কি ইন্ডাকটেন্স ফর্ম করছে কিনা? তারপরে মানে একটা নর্মাল মানে ইলেকট্রিক্যালের যে কোনো সার্কিটই যখন তুমি অ্যানালাইসিস করতে যাও তখন সেটার মধ্যে কি চলে আসে বলো দেখি? রেজিস্ট্যান্স চলে আসে, ক্যাপাসিটেন্স চলে আসে, ইন্ডাকটেন্স চলে আসে কিনা? যখন আলেকজান্ডার বা ওইসবের পাওয়ারের ম্যাথ যখন সলভ করতে, ইভেন তোমাদের হলো ট্রান্সমিশন লাইন পাওয়ার সিস্টেম, সেখানেও তোমার হলো ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ফর্ম করে কিনা? ট্রান্সমিশন লাইনের মধ্যে করে না? করিয়েছে তো নিশ্চয়ই। তো মানে সেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সার্কিটই হোক অথবা এই যে ডিস্ট্রিবিউটেড পাওয়ার সিস্টেমও হোক, সেখানেও কি এই যে ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স এই বেসিক যে কম্পোনেন্ট গুলো সেগুলো কি অটোমেটিক্যালি ফর্ম করেই বসে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই যে ভিএলএসআই এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সার্কিট আমরা ডিজাইন করছি ন্যানোমিটার রেঞ্জের, সেখানেও কি ফর্ম করবে? তার মানে তিনটা বেসিক জিনিস কি কি ইলেকট্রিক্যাল সার্কিটের: রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স। ওকে, তো এখন যে যে আমরা সার্কিটগুলো ডিজাইন করছি সেগুলোর মধ্যেও আমাদের রেজিস্ট্যান্স পাওয়া যাবে, যেমন হলো চ্যানেলের মধ্যে রেজিস্ট্যান্স পাওয়া যেতে পারে, ক্যাপাসিটেন্স ফর্ম করতে পারে। এগুলো ক্যালকুলেট করতে হবে। এগুলো ক্যালকুলেট করা জরুরি কেন? এই যে এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইন দ্য নিউজ ইন দিস নিউ টপিক, এখানে কি আছে তোমার হলো যে শীট রেজিস্ট্যান্স, মানে তোমার হলো এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আমরা ডিভাইস গুলো তৈরি করছি ভিএলএসআই এর, সেগুলোর মধ্যে তোমার হলো শীট রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স আর একটা হলো ক্যাপাসিটেন্স ফর্ম করে, এবং সেগুলোর ইউনিট গুলো একটু ডিফারেন্ট। এটাকে বলছে হলো শীট রেজিস্ট্যান্স, জাস্ট রেজিস্ট্যান্স না, এটাকে বলছে শীট রেজিস্ট্যান্স। কেন বলছি সেটা পরে বলছি। আর হলো ক্যাপাসিটেন্সটাকে এই যে দেখো জাস্ট সি দিয়ে ডিনোট করছে না, এখানেও একটা স্কোয়ার সামনে বসিয়ে দিয়েছে। তো এগুলো কারণ আছে অবশ্যই। তারপরে এগুলো তো গেল যে হলো রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স ফর্ম করবে এই এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সার্কিটের মধ্যেও কি রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স ফর্ম করবে। আমাদের করতে হবে কি, এই যে নেক্সট 2-3টা লেকচার আছে, তারপরে পাওয়ার মানে ডিলে তৈরি হবে, পাওয়ার লস তৈরি হবে, তাই না? মানে বুঝাতে পারলাম যে সার্কিট তো ডিজাইন হয়ে গেছে, তোমাদের 15 লেকচার পর্যন্ত তোমরা শিখে গেছো কিভাবে ডিজাইন করতে হয়। এখন আমরা শিখবো কি, যদি সার্কিটটা ডিজাইন করলাম ওর ওখানে রেজিস্ট্যান্স কতটুকু তৈরি হলো, ওখানে ক্যাপাসিটেন্স কতটুকু তৈরি হলো, আচ্ছা ওখানে পাওয়ার লস কোথায় কোথায় কিরকম হবে, আচ্ছা ওটা অপারেট করার জন্য কিরকম পাওয়ার লাগবে, তার উপরে ওখানে ডিলে কিরকম হবে, যে মসফেট গুলো ডিজাইন করলাম ওখানে ওদের মধ্যে সুইচিং ডিলেটা কিরকম হবে। বুঝতে পারলাম? এগুলো এখন শিখবো আমরা নেক্সট 3-4টা লেকচার 5টা লেকচার দিয়ে। বুঝতে পারলাম? জি স্যার। এই জন্য এই টপিকটার আমরা নাম দিয়েছি কি দেখো, বেসিক সার্কিট কনসেপ্ট। মানে সার্কিটের যে এই যে ভিএলএসআই যে সার্কিট গুলো ডিজাইন করলাম এটার কিছু কনসেপ্ট আমরা শিখবো। অলরেডি আমরা একটা শিখেছি, তোমাদের কি মনে আছে কিনা, তোমরা অ্যাসাইনমেন্টে জমা দিয়েছিলে পুল আপ রেজিস্ট্যান্স পুল ডাউন রেজিস্ট্যান্সের রেশিও। তার মানে রেজিস্ট্যান্সটা ওখানে আমরা হালকাভাবে কিন্তু একটু বিশদভাবে না হলেও হালকাভাবে আইডিয়া নিয়েছি যে একটা উপরে যদি একটা পিমস থাকে, নিচে যদি একটা এনমস থাকে, উপরেরটাকে বলা হচ্ছে পুল আপ, নিচেরটাকে বলা হচ্ছে পুল ডাউন। এদের মধ্যে যে রেজিস্ট্যান্স থাকতেছে, রেজিস্ট্যান্স গুলো ডিপেন্ড করতেছে কার উপর? চ্যানেলের লেন্থ আর উইথের উপর। যদি তোমরা মনে করতে পারো এল ডিভাইডেড বাই ডাব্লিউ, তারপর ওখান থেকে আমরা কি পাচ্ছি, যে রেশিওটা পাচ্ছি, সেটা থেকে আমরা ডিরেক্ট আমরা কি ওখানে একটা রেশিও বের করে এসেছি। এবং সেই রেশিওটা ইম্পর্টেন্ট কেন মেনটেন করা, যদি ইনভার্টারটা প্রপারলি ওয়ার্ক করাতে চাও তাহলে ওই রেশিওটা মেনটেন করতে হবে, মানে লেন্থ আর উইথের রেশিও। কিসের জন্য? রেজিস্ট্যান্সের জন্য। তো ওইখানে আমরা তখনও আমরা জানতামই না যে রেজিস্ট্যান্স কি, কিন্তু আমরা ওইটা একটা মেজার করে এসেছি। আমি তখনও বলেছিলাম যে এই জিনিসটা বিশদভাবে পরে পড়বো। মনে হয় নিলয় অথবা কেউ আমাকে একজন আস্ক করেছিল যে স্যার ওই বিষয়টাতে আমার একটু সমস্যা আছে, রেজিস্ট্যান্স বিষয়টা, মানে পুল আপ পুল ডাউন রেজিস্ট্যান্সে ছিল কিন্তু। আমি বলছিলাম হ্যাঁ, স্যার। এখন আমরা ওখানে ছিল কি, ওখানে একটা সমস্যা ছিল কি, আমরা তখনও রেজিস্ট্যান্সটা সম্পর্কে জানতাম না যে রেজিস্ট্যান্সটা কি।
কিন্তু আমাদের ওটা বের করা জরুরি কেন ছিল? কারণ আমরা তখন আমরা জানতামই না, আমরা জাস্ট খালি সার্কিট এলিমেন্ট বসাই যদি সার্কিট পেয়ে যেতাম, তাহলে তো তোমরা মাথায় মানে তোমরা তো বুঝতা না যে স্যার এখানে এগুলো জিনিসও মাথায় রাখা জরুরি, লেন্থ আর উইথ। আমি ইচ্ছা মতো লেন্থ ইচ্ছা মতো উইথ দিয়ে দিতে পারবো না, কারণ এখানে রেজিস্ট্যান্সের ফ্যাক্টর আছে, ওগুলা মেনটেন করাটা জরুরি। এটা শেখানোর জন্য তোমাদেরকে আগে একটু হালকাভাবে বর্ণনা দেওয়া আছে, কিন্তু এখন আমরা এই রেজিস্ট্যান্সটা কি সেটা আরো বিশদভাবে শিখবো। ওকে, এখন আবার এখানেও আবার ওই পুল আপ পুল ডাউন রেশিও আমরা বের করে দেখাবো হোপফুলি। এখানে তোমাদের আর ওই ধরনের কনফিউশন থাকবে না। ওকে, তো সবাইকে বুঝতে পারলো যে আমাদের বেসিক সার্কিট কনসেপ্টে আমরা কি কি শিখতে যাচ্ছি? কেউ একজন আমাকে এক্সপ্লেন করতে পারবো যে আমরা কি কি শিখবো বা কেন শিখবো, কেন ইম্পর্টেন্ট? মানে আমি যেগুলো কথাই বললাম এগুলো সারমর্ম 1-2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে। কেউ বলতে পারবা যে আমরা বেসিক সার্কিটের যে কনসেপ্ট গুলো এগুলোতে আমরা কি কি শিখবো? হ্যাঁ রাফি। স্যার এখানে স্যার ওই রেজিস্ট্যান্সের বিষয় নিয়ে হয়তো বা জানতে পারবো, তারপর স্যার ক্যাপাসিট্যান্সের বিষয়ে জানতে পারবো। হ্যাঁ অবশ্যই, মানে আমরা যে ভিএলএস এর এতটুকু স্যার বুঝতে পারলাম আর কি স্যার। আর ওয়্যারিং আপ জিনিসটা স্যার আমি এখনো ক্লিয়ার না স্যার, এই যে যতটুক দেখতে পাচ্ছি আর যতটুক শুনলাম স্যার। স্যার মানে এর আগের লেকচার গুলো নিয়ে সমস্যা আছে তোমার? মানে তোমার হলো 12, 13, 14, মানে সার্কিট ভিএলএস এর জি, যে ডিজাইনটা সেটা নিয়ে সমস্যা আছে এখনো? সমস্যা হচ্ছে স্যার, মানে হ্যাঁ পড়তেছি যখন স্যার তখন সমস্যা হচ্ছে স্যার, ফাইন্ড আচ্ছা, আউট করে রাখতেছি স্যার। অবশ্যই তুমি ফাইন্ড আউট করে রাখো। আর সবার আগে তুমি ভিডিওটা দেখো, বুঝছো, যে লেকচারের যে ভিডিওটা সেটা ফলো করার চেষ্টা করো। হোপফুলি দেন যদি তুমি হলো ইয়াটা পড়ো, পিডিএফটা পড়ো, তাহলে হোপফুলি তোমাদের খুব একটা সমস্যা হবে না। আর যেগুলো সমস্যা হবে অবশ্যই জি তুমি হলো কি মার্ক ডাউন করে রাখবা, ওগুলো তোমার হলো নেক্সটে অবশ্যই সেগুলো নিয়ে ক্লাস হবে। মানে এই যে তোমার 20, 22, 24টা লেকচার হয়ে গেলেই আমি আবার না হয় 1 সপ্তাহের মধ্যে মনে করো যে কোনো একদিন 1-1.5 ঘন্টার টাইম একটা রাখবো, যেখানে তোমরা সবাই তোমাদের সমস্যাগুলোর কথা বলবা। ধরো যে 20টা জি লেকচার হয়ে স্যার। গেল, তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তারপরে মানে অ্যাসাইনমেন্ট কয়েকদিনের মধ্যে দিয়ে দিবো। আর 20টা লেকচার হয়ে গেলে ধরো যে তোমাদের একটা ইয়ার ক্লাস রাখবো, যে তোমাদের সব প্রবলেম শুধুমাত্র ওই দিন খালি প্রবলেম নিয়ে ডিসকাশন করা হবে। তো সবাই আর কি কত তাও ধরে রাখো জি যে স্যার। 10 তারিখের পরে, এর পরে জি স্যার। মানে এই সামনের মাসে 10 তারিখের পরে, মানে আর 10-12 দিন পরে তোমাদের এই বিষয়টা নিয়ে তোমাদের মনে হয় এখন অ্যাসাইনমেন্ট অনেকগুলো আছে, এটা করার পর তোমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার পর মানে অন্যান্য টিচার প্লাস হলো আমারগুলো, তারপরে হলো তোমরা হলো ওই যখন অ্যাসাইনমেন্ট করবা তখন একটু মাথায় রাখবা যে অ্যাসাইনমেন্টগুলো যে করছি এখানে আমার কি কি কোশ্চেন জিজ্ঞাসা করার মতো মাথায় আসছে, যে কোনো কোশ্চেন, সেগুলো হলো অ্যাপ্রক্সিমেটলি 10 তারিখের পরে আমরা যে কোনো একদিন ক্লাস টাইমেও হইতে পারে বা সিআর এর সাথে ডিসকাশন করে যে হলো ওই টাইমটাতে আমরা তখন যে কোনো একবার 1 নাম্বার লেকচার থেকে 20 নাম্বার লেকচার পর্যন্ত যত ধরনের প্রবলেম আছে, মানে ছোটখাটো যেগুলোই থাক না কেন, যেগুলো তোমার অনলাইনে সলভ করা সম্ভব, সেই লেকচার গুলো নিয়ে আলোচনা করব। তো জি স্যার। এটা তো হলো। এখন আমরা পড়ি হলো যে বেসিক সার্কিট কনসেপ্টে সবার ফার্স্টে যেটা আসলে রেজিস্ট্যান্স। তো এখানে আমরা এখন দেখি যে আরেকটা জিনিস দেখে শিখে এসেছে যে ল্যামডার মান কিন্তু আমরা যে কোনো বসাতে পারি। ল্যামডার রুল সবার কি মনে আছে? ল্যামডার রুল গুলো, যে ল্যামডার মান তুমি একটা সার্কিটের মধ্যে ল্যামডার মান যে কোনো কিছু বসাই দিতে পারো, তাই না? এটাই তো হলো ল্যামডার রুলের সুবিধা। ওখানে সার্কিটের অবশ্যই রুল আছে, রুলগুলো যদি মানার পর ল্যামডার ভ্যালু যে কোনো বসাইতে পারো। তো এই ল্যামডার ভ্যালুগুলো কিরকম হতে পারে? 5 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার, 1.2 মাইক্রোমিটার। এই টেকনোলজি গুলোর জন্য কি তার মানে কি এক একটা ভ্যালুর জন্য এক এক রকমের রেজিস্ট্যান্সও পাওয়া যাবে, তাই না? তো সেগুলো আমরা শিখবো আর কি। 3 ধরনের টেকনোলজির জন্য আমরা ধরবো হলো 5 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার, 1.2 মাইক্রোমিটার। এই যে ভ্যালুগুলো আছে রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে কিছু দেখবো। এই দেখো টেবিলে মেটালের রেজিস্ট্যান্স কতটুকু, ডিফিউশন লেয়ারের রেজিস্ট্যান্স কতটুকু, সেটা হলো 5 মাইক্রোমিটার যদি ল্যামডা হয় সেক্ষেত্রে কতটুকু, আর হলো 1.2 মাইক্রোমিটার যতটা হয় সেটার জন্য কতটুকু। ওকে, তো শুনতে পাচ্ছ আমার একটু আনস্টেবল দেখাচ্ছে নেটওয়ার্ক, তোমাদের কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার, ঠিক আছে, মাঝে মাঝে আটকাচ্ছে, বেশি প্রবলেম হচ্ছে না। ওকে, সমস্যা নেই, নেট রেকর্ড করা থাকছে। তো ফার্স্টে আসলে শীট রেজিস্ট্যান্সটাকে কি বলা হচ্ছে? আর এস। শীট রেজিস্ট্যান্স বলতেছেই বা কেন? ওকে, তো এখন একটা জিনিস কল্পনা করো যে একটা, এটা মনে করো যে একটা লেয়ার, যে কোনো কিছুর একটা লেয়ার, সেটা কি কি থাকছে? এই দেখো উইথ, এটা
একটা উইথ থাকছে, লেন্থ থাকছে, তার কি থাকছে, রেজিস্টিভিটি থাকছে, আর একটা হলো থিকনেস থাকছে। বুঝতে পারলাম? কি কি থাকছে? লেন্থ, উইথ, থিকনেস আর রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে কি বোঝাচ্ছে? যে হলো রেজিস্ট্যান্স আমরা বের করি কিভাবে, রো এল বাই এ। এটা কিন্তু রেজিস্ট্যান্স বের করার ইকুয়েশন আমরা ক্লাস 9-10 থেকেই জানি। রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত, রো তারপর হলো এ এল আর ডিভাইডেড বাই এ। বুঝতে পারলাম? জি স্যার। তো এ বলতে কোনটা বোঝাচ্ছে বলো তো? এরিয়া বলতে কোনটা বোঝাচ্ছে? এল বলতে তো এই লেন্থটা বোঝাচ্ছে। এখন মনে করো একটা ওয়্যার, তুমি যদি একটা ওয়্যারের আমরা রেজিস্ট্যান্স বের করে এসেছি না, রেজিস্ট্যান্স কতটুকু হয়, এটা যদি এল হয়, এ কোনটা, কোন সারফেসটার এরিয়াটাকে এল বলছে, এই সারফেসটুকু না এই সারফেসটুকু? মনে আসছে কি তোমাদের? তোমরা যখন আগে একটা তারের রেজিস্ট্যান্স বের করতে কিভাবে বের করতে, রো এল ডিভাইডেড বাই এ। এটা বলতে বোঝাচ্ছিল এরিয়া, এল বোঝাতে হলো এ লেন্থ। তারের লেন্থ মনে করো যে হলো, এটা মনে করো তারের এল হলো এটা লেন্থ এতটুকু। তো এ কোনটা, এরিয়া কোনটা, এইটা নাকি এইটা? এরিয়া কোনটা, কোন এরিয়াটাকে আমরা এরিয়া বলি? তারের ভিতরের। এই যে এই যে এইটাকে না, গোল করাটা স্যার। জি স্যার। এক্স্যাক্টলি। তো এখানে এখন যদি আমরা একটু কল্পনা করি, এই যে শীট, ওটা তো ছিল তার, এখানে কি এটা ভিএলএসএ আমরা কি শীট আকারে আমরা কল্পনা করব। তো এখানে লেন্থ যদি হয় এটা, এরিয়া কোনটা, এইটা। যদি কারেন্ট এই বরাবর ফ্লো হয়, যে দেখানো দেওয়া আছে কারেন্ট এই বরাবর ফ্লো হচ্ছে, তাহলে এরিয়া এটাকে বলবো না এই যে উপরেরটাকে এরিয়া বলবো, বলো তো? স্যার নিচেরটা। এক্স্যাক্টলি, এটা কিন্তু এরিয়া। ওকে, তো কনফিউজড হইও না আর কি। এটা হলো এল হলো এই বরাবর, আর এরিয়া বলতে কোনটা বোঝাচ্ছে, এটা। এখন এরিয়া দেখো তো, এরিয়া কার কার গুণফল এরিয়া হবে? এটা আর এটাকে যদি গুণ করি তাহলে আমরা এরিয়া পাবো না? উইথ আর থিকনেস এই দুটাকে গুণ করলে কি এরিয়া পাবো? দেখো তো। লেংথ ইনটু উইথ, হ্যাঁ, লেংথ ইনটু উইথ, এটা এরিয়া। দেখো দেখি আরেকবার ভালো করে দেখো। আমরা বলছি এটাকে এরিয়া, তাই তো? এটাকে যদি এ বলি তাহলে কার কার গুণফল হলো তার এরিয়া, বলো তো? ডাব্লিউ আর টি এর হওয়ার কথা না? থিকনেস যদি এইটুকু হয় আর এই অংশটুকু যদি উইথ হয়, তাহলে এদের গুণফলই তো এরিয়া হওয়া উচিত। এখানে কি এল আসবে? একটা আয়তক্ষেত্র, তার এরিয়া কতটুকু বলতো? এটা যদি ডাব্লিউ হয়, এটা যদি টি হয়, তাহলে তার এরিয়া কতটুকু? ক্ষেত্রফল কতটুকু? WT। ডাব্লিউ টি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি এল হওয়ার কোনো চান্স আছে? ধরো যে এখানে এল, এদিকেও সরি এদিকে মনে করো যে এল, কি অবস্থা, এটা যদি এল হতো, তাহলে এই সারফেসটুকুর এরিয়া, এই সারফেসটুকুর এরিয়া কি হতো, কি হবে বলতো? এখানে এল, এটাকে এটা ডাব্লিউটি। অবশ্যই ডাব্লিউটি, অলওয়েজ ডাব্লিউটি হবে, ওই ক্ষেত্রটার এরিয়া বা ক্ষেত্রফল ডাব্লিউটি হবে। তো আমরা রেজিস্ট্যান্স বলতে এটা পাচ্ছি, এটা আমরা কি রেজিস্ট্যান্সের লস থেকেই জানি। এটা আলেকজান্ডারের ফার্স্টেই এই ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে, ইভেন 19-এও ছিল। তো এখানে রো বলতে কি বোঝাচ্ছে, রেজিস্টিভিটি। এল বলতে কি বোঝাচ্ছে, এই যে শীটটা তার লেন্থ। আর এ বলতে কি বোঝাচ্ছে, এই যে যেই এরিয়ার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, যে ক্ষেত্রের মধ্যে দিয়ে, সেটাকে এ। তো এ এর মান আমরা কি বুঝাচ্ছি, টি ইন্টু ডাব্লিউ। ওকে, এটা নিয়ে ওকে কারো কোনো স্যার। কনফিউশন নাই তো? নাই না? না স্যার। ওকে, আচ্ছা আমরা একটা তুমি যদি মনে করো এটা মনে করো যে একটা শীট, ওকে,
সরি, এটা মনে করো একটা শীট, এটার উপরের যে সারফেসটা এটা স্কোয়ার হবে কখন বলো তো? যখন এটা যদি এল হয়, এটা এল, এটা ডাব্লু, স্কোয়ার হবে কখন? মানে এটা বর্গ হবে কখন? যখন স্যার ওই এল, থিকনেস আর না থিকনেস তো বিষয়টা আসছেই না, থিকনেস তো অনেক ছোট জিনিস। আমি বলছি যে উপরের সারফেসটা, একটা টাইলস, বাসার টাইলস গুলো দেখেছো কি, সেটা বর্গ হয় কখন? যখন হলো তার লেন্থ আর উইথটা সমান হয়। থিকনেস কিন্তু তার কিন্তু কি, টি এর ভ্যালু কি, টি এর ভ্যালু কি লেন্থ আর উইথের সমান হতে পারবে? একটা তোমার মনে করো বাসার টাইলসের, কোন দুইটা ভ্যালু সমান, লেন্থ আর উইথ নাকি লেন্থ আর থিকনেস? স্যার লেন্থ আর length উইথ। width। লেন্থ আর উইথ সমান, এই জন্য বাসার টাইলসকে আমরা স্কোয়ার বলবো কিসের জন্য? এটা হলো লেন্থ আর উইথ সমান, থিকনেসটা যে কোনো হতে পারে। ওকে, তো এখন ধরো যে এখানে আমরা এ এর মান বসাইছি টি ডাব্লিউ, এখন আমরা একটু আগে বললাম কি লেন্থ আর উইথটাকে আমরা কি ধরে নিছি সমান, তাহলে কি হবে বলতো? রো বাই টি। রো বাই টি, এইটাকে বলতেছে হলো শীট রেজিস্ট্যান্স। তার মানে শীট রেজিস্ট্যান্স কোন সিচুয়েশনটাকে বলতেছে? যখন এল আর ডাব্লিউ সমান, তখন যে রেজিস্ট্যান্স সেইটাকে বলতেছে ঠিক শীট রেজিস্ট্যান্স। তার মানে তুমি যদি কোনো একটা সারফেসের রেজিস্ট্যান্স বের করতে চাও ভিএলএসআই এর, তার লেন্থ আর উইথ যদি সমান হয়, সেখানে যে রেজিস্ট্যান্স সেটাকে বলবে কি বলতো? শীট রেজিস্ট্যান্স। ওকে, বুঝাতে পারলাম? জি স্যার। আর এটা নিয়ে কোনো সমস্যা? না স্যার। শীট রেজিস্ট্যান্স এই ভ্যালু মানে ইউনিট কি, ওহম পার স্কোয়ার। মানে কি বুঝাচ্ছে? যদি লেন্থ আর উইথ যদি সমান হয়, তাহলে তার রেজিস্ট্যান্সটাকে বলবে হলো ওহম পার স্কোয়ার। এবং এটার একটা মজার জিনিস কি জানো, এটার শীট রেজিস্ট্যান্স আর এইটার শীট রেজিস্ট্যান্স সেম, এই ভিতরেরটা আর বাইরেরটা দুইটারই লেন্থ, একটা লেন্থ বড় একটা লেন্থ ছোট, বাইরেরটার উইথ বড় ভিতরেরটা উইথ ছোট, কিন্তু এদের দুইজনের শীট রেজিস্ট্যান্স সেম। কারণ কি, কেউ এক্সপ্লেন করতে পারবা? যে দুইটার এরিয়া দুই রকমের, দুইটার সাইজ দুই রকমের, কিন্তু শীট রেজিস্ট্যান্স সেম, কেন? এরা এটা দুইটাই মানে সেম সারফেসের উপরেই আছে সেজন্য। না 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 না, সার্ভিসের মধ্যে আমি উপরে দিলাম না। ধরো যে আমি একটা এরকম ড্র করলাম, একটা এরকম ড্র করলাম, এটার এল হলো মনে করো যে 2 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার, এটার উইথ হলো 2 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার, কিন্তু দুইটারই শীট রেজিস্ট্যান্সের ভ্যালু সেম। কেন? স্যার কারণ দুইটাই বর্গ স্যার। রেশিও দুইটাই সেম। হ্যাঁ, এবং দুটারই লেন্থ আর উইথ কি কাটাকাটি চলে যাবে, ভ্যালু আলাদা হোক কিন্তু থাকবেই তো না। এখানে তুমি বসাইতে পারবা শীট রেজিস্ট্যান্স, এখানে ডাব্লিউ বাই এল এর মান তুমি বসাইতে পারবা? কারণ দুইটা তো কাটাকাটি চলে গেছে, তুমি তো ধরে নিছো আগে দুইটা ইকুয়াল, তো কেটে দিয়েছো। তো এখানে 2 হোক আর 3 হোক, দুইটা অ্যাজ লং অ্যাজ দুইটাই ইকুয়াল, ততক্ষণ পর্যন্ত কি শীট রেজিস্ট্যান্স কি থাকবে তাদের সমান থাকবে। কিন্তু শীট রেজিস্ট্যান্স চেঞ্জ হয় কিসের কিসের কারণে বলো তো? একটা হলো রেজিস্টিভিটি আর একটা হলো থিকনেস। তার মানে শীট রেজিস্ট্যান্স ডিপেন্ড করে কার উপর? থিকনেস এবং রেজিস্টিভিটি, কারণ তার লেন্থ আর উইথ সেম। বুঝাতে পারলাম? জি স্যার। কারোর কোনো সমস্যা আছে এই বিষয়টা নিয়ে? না। ওকে, তো তুমি তো মানে তোমরা তো একটু আগে বলতে পারো, আমাকে কোশ্চেন করতে পারো যে মাঝখানে স্যার কথা আটকাই গেল, সেজন্য শোনা যায়নি এভাবে। কোথা থেকে শুনেছো দেখো তো। এই যে আমি তাও আরেকবার রিপিট করি, এখানে লেন্থ আর উইথ দুইটাই ইকুয়াল, এবং এই যে দেখো শীট রেজিস্ট্যান্সের ইকুয়েশনে আমরা লেন্থ আর উইথ থেকে ইকুয়াল ধরে নিয়েছি, এবং সেই কারণে লেন্থ আর উইথ পরস্পর কাটাকাটি যে কি থাকলো, রো আর টি থাকলো। এখানে কোনো লেন্থ আর উইথের ভ্যালু বসানোর জায়গায় নেই, কারণ ওই দুইটা সমান উপরে নিচে থাকার কারণে দুইটা পরস্পরকে কি করেছে, কেটে ফেলেছে। সেখানে অবশিষ্ট আছে কি রেজিস্টিভিটি আর থিকনেস। তার মানে শীট রেজিস্ট্যান্স ডিপেন্ড করে
অনলি অন থিকনেস এবং রেজিস্টিভিটি। এখানে লেন্থ আর উইথ এর ভ্যালুর উপর কোনো পার্থক্য নাই, শুধুমাত্র কি একটা বিষয় মাথায় রাখতে হবে যে তাদেরকে স্কোয়ার হইতে হবে, তাই তো? বুঝতে পেরেছি? জি স্যার। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, স্যার এতদিন ধরে আমরা এতগুলো শিখলাম, সবগুলোরই তো স্যার এরকম এরকম মানে আয়তক্ষেত্র শিখেছি, কখনো তো স্যার বর্গ দেখিনি, তো কারি বা মানে শীট রেজিস্ট্যান্স আমরা কারি বা মেজার করব, তাই না? জি স্যার। মনে করো যে এটা শীট রেজিস্ট্যান্স দেয়া আছে হলো 4 ওহম, ধরলাম আর এস এর ভ্যালু 4 ওহম এখান এটার জন্য। তো এখন এটার রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করতে পারি? এটাকে কি এভাবে ছোট ছোট ভাগে ভাগ করতে পারি কি? ছোট ছোট 4টা স্কোয়ারে ভাগ করতে পারি? জি স্যার, করা যায়। তার মানে 4টা শীট রেজিস্ট্যান্সের গুণফল ইকুয়াল টু কি হবে বলতো? এই টোটালটা রেজিস্ট্যান্স, তাই না? এই ছোটটার আরএস ধরলাম, এটারও আরএস ধরলাম, এটারও আরএস ধরলাম, এটারও আরএস ধরলাম, তাহলে টোটালটা রেজিস্ট্যান্স কত দাঁড়াইলো? 4 RS। 4 আরএস। তো এখন আমরা এটা আমরা শিখে গেছি, এখন আমরা দেখবো হলো আরএস এর ভ্যালু কিরকম হয় বিভিন্ন থিকনেসের জন্য। যদি 5 মাইক্রোমিটার হতো টেকনোলজি, তাহলে মেটাল মেটাল কি দিয়ে আমরা ডিনোট করেছিলাম মনে আছে? স্টিক ডায়াগ্রামে কি কালার? স্যার ব্লু কালার। ব্লু কালার। সেটার রেজিস্ট্যান্স হবে হলো, শীট রেজিস্ট্যান্স হবে হলো 0.03। তার মানে একটা যদি মেটাল দেখো কোথাও, সেটা যদি একটা স্কোয়ার আকারে থাকে, সেই স্কোয়ারটার ভ্যালু হবে কত? 0.03 ওহম। এটা যদি ডিফিউশন লেয়ার, ডিফিউশন লেয়ার কি কি কালারের হয় বলো? এন ডিফিউশন কি কালারের? গ্রিন কালার স্যার। হ্যাঁ, গ্রিন কালারের যদি একটা স্কোয়ার দেখো, তার রেজিস্ট্যান্স কতটুকু হবে এটা দেখে বলো তো 5 মাইক্রোমিটার টেকনোলজির জন্য? 10 থেকে 50। ওকে। যদি পলিসিলিকন হয় স্যার 15 থেকে 100। যদি এন এন ট্রানজিস্টরের চ্যানেল হয়, শুধুমাত্র চ্যানেল, সেটা হবে হলো 10⁴। তার মানে চ্যানেলের রেজিস্ট্যান্স কি, শীট রেজিস্ট্যান্স অনেক বেশি। এগুলো এখানে বলে দেওয়া আছে, বলে দেওয়া থেকে এখন আমরা ক্যালকুলেট করে দেখি যে কিভাবে বের করতে হয়। তো আমরা ফার্স্টে বের করব হলো মস ট্রানজিস্টরের একটা ইনভার্টারের ক্ষেত্রে কিভাবে রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি। তো ফার্স্টে দেখি যে এটা কি বলতো? এটা কি মসফেট? এটা আমাকে বলতে পারবো এটা কি মসফেট? স্কেচ দেখে বলো কোন দিকে আছে। এটা কি কি টাইপের ডিফিউশন? এটা তো পলিসিলিকন। স্যার এন। তার মানে এটা কি মসফেট? এন মস না? জি স্যার। এখানে স্কোয়ারটা দেখতে পাচ্ছ কোথাও তোমরা? এই যে এখানে চ্যানেলটাতে দেখতে পাচ্ছ? এখানে স্কোয়ার আছে। স্যার একটার উপর দিয়ে আরেকটা ওভারল্যাপ করছে স্যার। হ্যাঁ, যেখানে ওভারল্যাপ হয় সেখানে কি তৈরি হয় বলো দেখি? যেখানে পলিসিলিকন এবং ডিফিউশন ওভারল্যাপ করে সেখানে গেট তৈরি হয়, আর গেটের নিচে কি থাকে? চ্যানেল থাকে। তার মানে চ্যানেলের যে এরিয়া সেটা কতটুকু? এই যে টুয়াইস ল্যামডা ক্রস টুয়াইস ল্যামডা। টুয়াইস ল্যামডা ক্রস টুয়াইস ল্যামডা হলেও কি কোনো লাভ আছে? কোনো দরকারই নাই। কারণ যখন আমরা রেজিস্ট্যান্স মেজার করি তখন যদি এই এটা যদি বর্গ হয়, সেক্ষেত্রে এন ডিফিউশনের চ্যানেলের রেজিস্ট্যান্স কতটুকু পেয়েছে দেখো তো? 10⁴ বা 1000 এই 10,000। তো এটার যেই রেজিস্ট্যান্স, শীট রেজিস্ট্যান্স, সেটা কত? 10⁴ না? বুঝতে পারলাম? স্যার এটা জি কি স্যার। স্কোয়ারের ক্ষেত্রে? হুম, এটা হ্যাঁ, কি স্যার মানে স্কোয়ারের ক্ষেত্রে? শুধুমাত্র এই চ্যানেলটার ক্ষেত্রে। চ্যানেলটা তো এতটুকু, চ্যানেলটা একটা স্কোয়ার,
সেক্ষেত্রে ওই চ্যানেলটার মানে 10⁴ ওহম পার স্কোয়ার, এটা মানে কার শিট রেজিস্ট্যান্স, এটা একটু এটা হলো শিট রেজিস্ট্যান্স হলো এই চ্যানেলের শিট রেজিস্ট্যান্স হলো কত, গেটটার শিট রেজিস্ট্যান্স কত এখানে দিয়ে দেওয়া আছে, এই যে দেখো শুধুমাত্র চ্যানেলের এন ট্রানজিস্টরের চ্যানেলের শিট রেজিস্ট্যান্স কত দিয়ে দেওয়া আছে। 10⁴। হ্যাঁ, তো এখানে এখানকার রেজিস্ট্যান্স, এখানকার শিট রেজিস্ট্যান্স কতটুকু হবে, তার মানে শুধুমাত্র ওয়ান, একটা স্কোয়ার যেহেতু ওয়ান আর এস, তাই না, ওয়ান আর এস হবে না, আর এস বলতে শিট রেজিস্ট্যান্স, ওটা দিয়ে দেওয়া আছে 10⁴, আর যেহেতু মাত্র একটা বর্গ সেহেতু কত 10⁻, শুধুই মাত্র 10⁴ থাকবে। এখন দেখি যে হলো পরবর্তীতে আরেকটা দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে দেখো তো, এখানে চ্যানেল কতটুকু, এতটা না, জি স্যার। এখানে এটা হলো পলিসিলিকন, এটা হলো এন ডিফিউশন, এটা হলো এন মসি, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানকার এন এর এন ডিফিউশনের লেন্থ দেয়া আছে হলো টুয়াইস ল্যামডা, কিন্তু পলিসিলিকনের উইথ দেয়া আছে কত 8 ল্যাম্বডা। 8 ল্যামডা। তার মানে এখানে কয়টা স্কোয়ার আছে, 2 ল্যামডা ক্রস 2 ল্যামডার, স্যার 4টা। তাহলে এর টোটাল রেজিস্ট্যান্স কত হবে বলো তো। স্যার 4 × 10⁴। ঠিক আছে, তোমার অ্যান্সার মিলছে। জি স্যার। এখন এটাকে একটা নতুন একটা, এই যে রেশিও 4 দ্বারা যে গুণ করলাম, কয়টা বর্গ আছে বুঝছো, তার মানে লেন্থ আর উইথের যে রেশিও সেটাকে বলা হয় হলো জেড, লেন্থ আর উইথের যে রেশিও সেটাকে বলা হচ্ছে জেড, আর এটাকে বলা হয় হলো, এই যে দেখো এল আর ডাব্লিউ কে যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাইলে কি 4, তার মানে কয়টা বর্গ আছে সেটাকে বলা হচ্ছে হলো লেন্থ টু উইথ রেশিও, সেটাকে জেড দ্বারা ডিনোট করা হয়। এবং সেটাকে কি বলা, দেখছো এখানে এখানে কত বের হয়েছে, সেকেন্ডটার ক্ষেত্রে জেড এর মান কত বের হয়েছে 4, তার মানে 4 কে শিট রেজিস্ট্যান্স দ্বারা গুণ দিলে 4 × 10⁴, তার মানে এখানে যেহেতু 4টা বর্গে আমরা কনভার্ট করতে পারছি, তার মানে এখানে বলবো যে জেড এর মান 4, এবং শিট রেজিস্ট্যান্স হলো কি একটা বর্গের জন্য, তার মানে 4টা বর্গের জন্য কত 4 × 10⁴। বুঝতে পারলাম। জি স্যার। জি স্যার। তো এটাই ছিল হলো আজকের পড়া। এখানে এখন রেশিও পুল আপ এবং পুল ডাউন রেশিও, এটা তোমাদের আজকে বোঝানোর কথা ছিল, তো এটা আমি বুঝাই দিই, দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো। তো একটা সার্কিটের, একটা মসফেটেরই ধরো, একটা মসফেটের রেজিস্ট্যান্স, শিট টোটাল যে রেজিস্ট্যান্স, এটা ডিপেন্ড করছে কার উপর দেখো তো, তার চ্যানেলের জেড কতটুকু এবং শিট রেজিস্ট্যান্স কতটুকু, তাই তো, বুঝতে পারছি। জি স্যার। জেড বলতে কয়টা বর্গ সেখানে আছে, আর আরএস বলতে কি বোঝাচ্ছে, সেই যে সেটা যদি এন চ্যানেল ট্রানজিস্টর হয়, এন ট্রানজিস্টর হয় তাহলে তার চ্যানেলের রেজিস্ট্যান্স, শিট রেজিস্ট্যান্স কতটুকু, পি হলে তার শিট রেজিস্ট্যান্স কতটুকু, ওকে। তার মানে জেড ইন্টু আর এস, জেডটা কার উপর ডিপেন্ড করতেছে, লেন্থ আর উইথ, লেন্থ আর উইথ যদি সমান হয় জেড এর মান 1, মানে ওখানে একটা স্কোয়ার, যদি লেন্থ এর মান বড় হয় উইথ এর মান কম হয়, মনে করো এখানে 8 ল্যামডা 2 ল্যামডা হয়, তাহলে কত হলো জেড এর মান 4, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স, টোটাল যে রেজিস্ট্যান্স যে আর, এটা ডিপেন্ড করবে কার উপর, এই জেড এর ভ্যালুর উপর, আর হলো কার চ্যানেল বানাচ্ছি সেটার উপর। এখানে এখন দেখি আমরা, মনে করো যে এইটা একটা ইনভার্টার, এটার আমাদেরকে বের করতে হবে কি শিট রেজিস্ট্যান্স। তো ফার্স্টে এই রেজিস্ট্যান্সটা, ফার্স্টে এটার কথা বলি, এই যে উপরেরটা, এটা কি, এটা কি মনে আছে তোমাদের, এটা কি টাইপের মসফেট, বলতে পারবা। স্যার এনমস। এন ডিপ্লেশন স্যার টাইপ। ডিপ্লেশন টাইপ আছে। ডিপ্লেশন টাইম মসফেট, এবং এখানে বলে দেওয়া আছে কি দেখছো, এল এর মান আর ডাব্লিউ এর মান রেশিও কতটুকু, 4:1, তার মানে এখানে জেড এর মান কতটুকু, এটার ক্ষেত্রে জেড এর মান কতটুকু, 8:2
মানে মানে 8/2, তার মানে কত? জেড এর মান 4, 4 দ্বারা গুণ হবে কত? টোটাল যে রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হয় কিভাবে? জেড ইনটু আরএস, জেড এর মান 4 বের হয়েছে, আরএস এর মান কত ছিল? 10⁴, তাই না? তারপর টোটাল রেজিস্ট্যান্স কতটুকু বের হলো? 40 কিলো ওহম। বুঝতে পারলে কিভাবে 40 আসলো? বুঝতে পেরেছো কি? জি স্যার। তোমার হলো 4 ইন্টু 10⁴, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 40 কিলো ওহম, মানে 40,000 ওহমটাকে আমরা 40 কিলো ওহমও বলতে পারি। তো